সর্বশেষ প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ বাংলাদেশ থেকে 4টা ইউনিভার্সিটি র্যাঙ্ক করছে। এর মধ্যে বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটি ওরা আছে 801 থেকে 1000 এই র্যাঙ্কের ভিতরে, আর ব্র্যাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ওরা আছে 1001 থেকে 1200 এই র্যাঙ্কের ভিতরে। বাংলাদেশ থেকে এই 4টা ইউনিভার্সিটি ছাড়া আর অন্য কোনো ইউনিভার্সিটি র্যাঙ্ক করে নাই গ্লোবাল র্যাঙ্কিং এ কিউএস এর। বাংলার মানুষ এতে তুমুল খ্যাপা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলা কেন পিছায় থাকবে র্যাঙ্কিং এ? ইন্ডিয়ার চায়না যেই চালের ভাত খায় তুমিও তো সেই চালের ভাত খাও। ওদের কি 3টা হাত আছে যে তুমি ওদের থেকে পিছায় থাকবা? তার চাইতে বড় কথা, যেই পাকিস্তানের মাথা পিছু আয় বর্তমানে বাংলাদেশের থেকে প্রায় $500 কম, সেই পাকিস্তানের 2টা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কায়েদে আজম ইউনিভার্সিটির, ওদের দুইজনের র্যাঙ্ক যথাক্রমে 358 আর 378। মানে কেমনে কি? বাপরে বাপ, কি দাপট! এই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংটা হিসাব করার সময় কোন কোন বিষয়ের উপর নজর রাখা হয়, বাংলাদেশ কেন এই র্যাঙ্কিংটাতে পিছায় আছে, এবং সবশেষে কিভাবে আমরা এই র্যাঙ্কিংটাতে উন্নতি ঘটাইতে পারি, এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমার ছেলের জন্য একটা টিচার দরকার। জি, কেমন চিটার লাগবে? মানে টিচার। বুয়েটের টিচার হলে ভালো হয় আর কি। বুয়েটের টিচাররা এখন ইউটিউবার হয়ে গেছে। ভাই একজনই তো হইছে রে ভাই, এমন কেন করেন আপনারা? দেখেন, ওয়ার্ল্ডে ইউনিভার্সিটি র্যাঙ্কিং করার মূলত 3টা জনপ্রিয় পদ্ধতি আছে। এর মধ্যে এখন সবচেয়ে বেশি যে জনপ্রিয় পদ্ধতিটা, সেটাই হচ্ছে এই কিউএস। ফুল নেমটা কি এটার? কোয়ারেলি সাইমন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস। এই র্যাঙ্কিংটা সবচেয়ে জনপ্রিয়। কিছুদিন আগে এই 2022 এডিশনে যে র্যাঙ্কিংটা পাবলিশ করছে না, এটা হচ্ছে কিউএস এর গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংটা হিসাব করার সময় মূলত 6টা জিনিস দেখা হয়। তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে একাডেমিক রেপুটেশন। এখানে 40% মার্ক থাকে। এটার মধ্যে ওরা করে কি, যে ওয়ার্ল্ডের এক্সপার্টরা যারা আছে, বিভিন্ন এক্সপার্ট, ওরা এখানে নাম্বারটা দিচ্ছে প্রায় 1,30,000-এর মতন ইন্ডিভিজুয়াল। ওদের কাছাকাছি যে জিজ্ঞেস করে, ভাই এই ইউনিভার্সিটিটার টিচিং কোয়ালিটি কেমন, রিসার্চ কোয়ালিটি কেমন, দেন ওই এক্সপার্ট অপিনিয়নের বেসিসে ওরা একটা নাম্বার দেয় ওই ইউনিভার্সিটিকে। সোজা কথায়, আপনি পড়াশোনার দিক থেকে এবং গবেষণার দিক থেকে একটা ইউনিভার্সিটিকে যদি জাজ করতে যান, তাইলে যে নাম্বারটা আপনি দিবেন সেটাই হচ্ছে একাডেমিক রেপুটেশন। অ্যান্ড এইটাতে কিন্তু 40% মার্ক, যেটা অন্য সবগুলা মেট্রিকের থেকে অনেক বেশি পরিমাণে দেওয়া হয়। দ্বিতীয় প্যারামিটারটা এখানে, এটাকে বলে এমপ্লয়ার রেপুটেশন। এইটাতে থাকে 10% মার্ক। ভার্সিটি থেকে যেসব ছাত্র বা ছাত্রীরা বের হচ্ছে, তাদেরকে তো কোনো না কোনো জায়গায় কর্মসংস্থান খুঁজতে হইতেছে, কেউ তাদেরকে চাকরি দিতেছে। সো যারা চাকরিটা দেয় তাদেরকেই তো আমরা বলতেছি এমপ্লয়ার। ওই এমপ্লয়ারদের কাছে যায় কিউএস র্যাঙ্কিং যারা করে, ওরা সার্ভের মাধ্যমে হিসাব করে বা জিজ্ঞেস করে, আপনি যে এমপ্লয়ীদেরকে নিতেছেন সেই ক্ষেত্রে আপনি কোন ইউনিভার্সিটিকে বেশি প্রাধান্য দেন বা কোন ইউনিভার্সিটিকে আপনি বেশি মার্ক দিতে চান। সো এমপ্লয়াররা এখানে তাদের একটা পছন্দ প্রকাশ করে, অ্যান্ড এইটার উপরে একটা মার্ক দেওয়া হয়। এখানে 10% মার্ক থাকে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও, অর্থাৎ আপনার প্রতি একজন ফ্যাকাল্টির বিপরীতে কতজন স্টুডেন্টকে আপনার পড়াইতে হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেট্রিক। এটা নিয়ে অনেক বিতর্ক আছে অ্যাকচুয়ালি, কারণ এক্স্যাক্টলি এইটার মাধ্যমে শিক্ষার মান কতটুকু বোঝা যায়, এটা নিয়ে অনেকে সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে ডাউট করতে পারে। কিন্তু রিসার্চের মধ্যেই দেখা গেছে যে এডুকেশনের কোয়ালিটি যেটা আছে, এটাই ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিওর উপরে অনেক ডিপেন্ড করে। একজন শিক্ষকের বিপরীতে যত কম সংখ্যক স্টুডেন্ট থাকবে, সেটাকে তত ভালো মানের ইউনিভার্সিটি ধরা হয়। তো এখানে থাকতেছে 20%। এরপরের পয়েন্টটা হচ্ছে সাইটেশনস পার ফ্যাকাল্টি। প্রথমে একটু বোঝা দরকার সাইটেশন মানে আসলে কি। দেখেন, আমি যদি কোনো কিছু একটা নতুন আবিষ্কার করি কিংবা নতুন একটা গবেষণা করি, সেটাকে আমার কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। এইটাকে প্রকাশ করা হয় সাধারণত কোনো নিউজ পেপারের মধ্যে আমি প্রকাশ করব না। এইটার জন্য আলাদা সায়েন্টিফিক পেপার আমার লেখা লাগবে। ওই পেপারগুলোর জন্য আলাদা জার্নাল আছে। ওই কোম্পানিগুলো শুধুমাত্র এই ধরনের সায়েন্টিফিক পেপারই পাবলিশ করে। এন্ড এইটা অনেক ক্ষেত্রে আপনি বিনামূল্যে পড়তে পারবেন না, এটার জন্য আপনার টাকা দিতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। সো ওভারঅল প্রসিডিউরটা পুরোপুরি আলাদা। তো সায়েন্টিফিক যে জার্নাল পেপারগুলো আছে, মনে করেন আমি এনএচ চৌধুরী একটা পেপার লিখছি, এখন আপনার ওই পেপারটা অনেক পছন্দ হয়েছে, এন্ড আপনি যখন পরে আপনার কোনো একটা পেপার লিখবেন, সেইখানে আমার পেপারটা কোনো না কোনোভাবে রিলেটেড। তো আপনি কি করবেন, ওইখানে আমার পেপারটার একটা রেফারেন্স দিবেন, যে ভাই আমি এরকম এরকম কাজ করতেছি, এনআই চৌধুরী ওইরকম কাজ করছিল, এন্ড ওর কাজটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, বা ওর ডেটার মধ্যে এরকম গ্যাপ আছে, ওর রিসার্চের মধ্যে এরকম গ্যাপ আছে, আমি নতুন ভাবে এটা করতে চাইতেছি, সো আমার পেপারটা আপনি অ্যাকসেপ্ট করেন। এই যে আপনি আমার পেপারটাকে আপনার পেপারের মধ্যে রেফারেন্স হিসেবে দিলেন,
এটাকে বলা হয় সাইটেশন। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের পেপারে সাইটেশন বেশি হয়? যেই পেপারগুলো অনেক বেশি বিখ্যাত, আপনি কিন্তু সেগুলাকে গুগলের মধ্যে সার্চ দিলে সবার আগে পাবেন, কিংবা আপনার সাথে অনেক বেশি রিলেটেড এইরকম পেপার। সো ধরা হয় যেই পেপারের সাইটেশন যত বেশি সেই পেপারটা তত ভালো মানের পেপার। এখন এইটার মধ্যে আরো অনেক যদি কিন্তু আছে, আমি জাস্ট জেনারেলাইজড ভাবে বললাম। যেমন আপনি যদি এখন আমার গুগল স্কলার প্রোফাইলটাতে যান, সেখানে গেলে আমার একটা সাইটেশনের নাম্বার দেখবেন, ওখানে নাম্বার দেওয়া আছে যে আমাকে অন্যরা কতবার সাইট করছে ওদের পেপারের মধ্যে। এখানে দেওয়া আছে 30, যদিও এখানে সেলফ সাইটেশন ইনক্লুডেড, মানে হচ্ছে আমি আমার অন্য কোনো পেপারে আমার পেপারের রেফারেন্স দিছি। আপনি নিজের পেপারের রেফারেন্সও নিজের পেপারের মধ্যে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় সেলফ সাইটেশন। তো যে 4 নম্বর পয়েন্টের কথা আমি বলতেছিলাম, সাইটেশন পার ফ্যাকাল্টি, অর্থাৎ আপনার ইউনিভার্সিটিতে যে টিচাররা পড়ান, যে ফ্যাকাল্টিরা আছেন, ওদের প্রত্যেকের কয়টা করে সাইটেশন আছে, এইটার উপরে ইউনিভার্সিটির র্যাঙ্কিং 20% ডিপেন্ড করে। কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আপনার ফ্যাকাল্টি বা টিচাররা কতটা ভালো রিসার্চার, রিসার্চ কতটা ভালো করে এন্ড কত ভালো পেপার পাবলিশ করতেছে, কত ভালো ভালো সাইটেশন আনতেছে, এইটার উপরেও ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেকাংশে ডিপেন্ড করতেছে। তারপরে আরো দুইটা আছে, ওইটার মধ্যে 5% করে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও, যে আপনার ইউনিভার্সিটির ভিতরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কয়জন আছে। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও, যে বাইরে থেকে কতজন ফ্যাকাল্টিকে আপনি আপনার ইউনিভার্সিটির মধ্যে আনতে পারতেছেন। এই দুইটাতেই হচ্ছে 5% করে মার্ক থাকে। সো এই হচ্ছে কিউএস র্যাঙ্কিং এর 6টা প্যারামিটার বা মেট্রিক, যার উপরে বেস করে র্যাঙ্কিংটা করা হয়। এইবার আমি আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে কম্পারিজন করে দেখাবো কে কোন জায়গায় আসলে বেশি নম্বরটা পাইছে এই 6টা মেট্রিকের মধ্যে। প্রথমে চলেন দেখি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিওতে কে কত পাইছে। এখানে আমরা দেখতেছি ঢাকা ইউনিভার্সিটি পাইছে 1.1, বুয়েটও পাইছে 1.1, ব্র্যাক এখানে 2 পাইছে, আর নর্থ সাউথ ইউনিভার্সিটি এখানে 2.7 পাইছে। তো অবভিয়াসলি আপনারা দেখতে পাইতেছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পার্সেন্টেজটা নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে অনেক বেশি, এন্ড ওরা এখানে অনেক ভালো স্কোর করছে। সেকেন্ড যেটা ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও, ঢাকা ইউনিভার্সিটি করছে 1.1, বুয়েট এখানে ওরা গোনাই ধরে নাই, বুয়েটের কোনো স্কোর নাই। ব্র্যাক এখানে পাইছে 1.2, নর্থ সাউথ ইউনিভার্সিটি পাইছে 4.9। হ্যাঁ না, ঠিকই আছে। আসলে বুয়েটে আমার জানা মতে বাইরের কোনো ফ্যাকাল্টি এই মুহূর্তে নাই পার্মানেন্ট হিসেবে, আমি যতদূর জানি, আমি ভুলও হইতে পারি। নর্থ সাউথ ইউনিভার্সিটি এইখানেও কিন্তু অনেক ভালো করছে 4.9, বাট খেয়াল রাখতে হবে এই দুইটা প্যারামিটারে কিন্তু মাত্র 5% মার্ক থাকে। সো এইখানে ভালো করার মাধ্যমে খুব যে আহামরি স্কোর করা পসিবল হবে এরকম কোনো কিছু না। এনএসইউ এখানে 4.9 মানে হচ্ছে খুবই ভালো করছে। এরপর আসি ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও। এখানে ঢাকা ইউনিভার্সিটি পাইছে 14, বুয়েট পাইছে 19.6, ব্র্যাক পাইছে 23.4, নর্থ সাউথ ইউনিভার্সিটি পাইছে 4.7। এইখানে একটু এনএসইউ কম মার্ক পাইছে ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিওতে। ব্র্যাক এখানে অনেক ভালো করছে 23.4, কিন্তু অনেক বেশি। তার মানে স্টুডেন্টের তুলনায় ফ্যাকাল্টির যে নাম্বারটা, যথেষ্ট পরিমাণ ফ্যাকাল্টি ওদের কাছে আছে, এই কারণেই হয়তো ওরা এখানে বেশি ভালো করছে। সাইটেশন পার ফ্যাকাল্টি, এখানে ডিইউ পাইছে 2.5, বুয়েট 7.8, ব্র্যাক পাইছে 1.6, নর্থ সাউথ ইউনিভার্সিটি পাইছে 1.7। আচ্ছা, এইখানে যদিও বুয়েটের নাম্বারটা সবচেয়ে বেশি সাইটেশন পার ফ্যাকাল্টিতে, বুয়েটের রিসার্চের দিক থেকে অনেক বেশি আগানো অন্য 3টা ইউনিভার্সিটি থেকে, এটা অবশ্যই আমি বলবো। এর মধ্যে বুয়েট হাইয়েস্ট, বাট সে পাইছে কিন্তু 7.8। এই জায়গাটাতে ওভারঅল 4টা ইউনিভার্সিটি আসলে উইক। সো রিসার্চের দিক থেকে আসলেই আমাদেরকে অনেক উন্নতি করতে হবে। এরপরে একাডেমিক রেপুটেশন, যেটার মধ্যে সবচেয়ে বেশি মার্ক বরাদ্দ থাকে, এখানে ঢাকা ইউনিভার্সিটি পাইছে 17.9, আগেই বলে রাখি এটা সবচেয়ে বেশি। বুয়েট পাইছে 13.1, ব্র্যাক পাইছে 7.8, এনএসইউ 10.9। সো ডিইউ কিন্তু এখানে সবচেয়ে ভালো করছে। ওদের একাডেমিক রেপুটেশনটা, এক্সপার্ট যাদের কাছ থেকে অপিনিয়নটা নেওয়া হয়েছে ওদের কাছে অনেক বেশি ছিল টিচিং অ্যান্ড রিসার্চ কোয়ালিটি ওয়াইজ, যেটা প্যারামিটারের মধ্যে আমি বলছিলাম একটু আগে। একাডেমিক রেপুটেশনে ডিইউ হচ্ছে ফার্স্ট। এরপর আসি এমপ্লয়ার রেপুটেশন। এখানে ডিইউ পাইছে 29.9, বুয়েট 22.5, ব্র্যাক পাইছে 18.3, আর এনএসইউ পাইছে 32.7। তার মানে এমপ্লয়ার রেপুটেশনের ক্ষেত্রে কিন্তু এনএসইউ সবচেয়ে ভালো করছে 32.7। এটা অন্যান্য মেট্রিকের মধ্যে আমি দেখছি নর্থ সাউথ ইউনিভার্সিটির এমপ্লয়ার রেপুটেশন হাইয়েস্ট থাকে একদম বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটির মধ্যে। এটার জন্য আসলে এনএসইউ আলাদা কি করছে আমি জানি না, আমি এরকম কোনো কিছু শুনিও না। আমি জিজ্ঞেস করবো এনএসইউর ফ্যাকাল্টিদেরকে এক্স্যাক্টলি কি কারণে ওদের এমপ্লয়ার রেপুটেশনটা এত ভালো থাকে, যে এমপ্লয়াররা ওদেরকে এত পছন্দ করতেছে, ওদের ব্যাপারে এত ভালো ফিডব্যাক দিতেছে, এনএসইউর গ্র্যাজুয়েটদের ব্যাপারে এত পজিটিভ ভাইব ওদের মধ্যে আছে। এটার জন্য এনএসইউ নিজেরা কি করছিল এই ব্যাপারে আমার একটু ধারণা নিতে হবে পরে। বাট এমপ্লয়ার রেপুটেশনের মধ্যে এনএসইউ হাইয়েস্ট পারফর্ম করতেছে এই কিউএস গ্লোবাল র্যাঙ্কিং এর মধ্যে। ওভারঅল আপনারা দেখবেন বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আগাইছে ওই একাডেমিক রেপুটেশন আর সাইটেশন এই জায়গাগুলোর মধ্যেই। এনএসইউ আর ব্র্যাক যদি এই দুইটা জায়গার মধ্যে আরো বেশি ভালো করতে পারত, তাহলে ওরাও দেখা যেত যে ডিইউ কিংবা বুয়েটের উপরে উঠে গেছে। এটা কোনো অসম্ভব কোনো কিছু ছিলই না। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যেটা বলছি না, এটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্কিং, অর্থাৎ
পুরা গ্লোবের বেসিসে এই র্যাঙ্কিংটা দেওয়া হয়। এখন আমি আপনাদেরকে একটা কিউএস এর রিজিওনাল র্যাঙ্কিং এর ব্যাপারে বলবো, যে শুধুমাত্র এশিয়াতে ওরা একটা র্যাঙ্কিং পাবলিশ করে, ওই র্যাঙ্ক অনুযায়ী বাংলাদেশের ইউনিভার্সিটি কোনটা কত নাম্বারে আছে। তো রিজিওনাল র্যাঙ্কিং এর মধ্যে একদম সবচেয়ে ভালোতে আছে 134 র্যাঙ্ক, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। 199 আছে বুয়েট, 228 আছে হচ্ছে এনএসইউ, 271 থেকে 280 এই রেঞ্জটাতে আছে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, 351 থেকে 400 এই রেঞ্জের মধ্যে আছে আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এই হইল প্রথম 5টা। এছাড়াও আরো কয়েকটা ইউনিভার্সিটি র্যাঙ্ক করছে আসলে। এরপর আছে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ, এরপর আছে কুয়েট, তারপরে আছে হচ্ছে অস্ট আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরপরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি। এই কয়টা ইউনিভার্সিটি রিজিওনাল র্যাঙ্কিং এর মধ্যে র্যাঙ্ক করছে। এর মধ্যে গ্লোবালের মধ্যে র্যাঙ্ক করছে 4টা, যেটা বললাম ডিইউ, বুয়েট, নর্থ সাউথ আর ব্র্যাক। তার মানে রিজিওনাল র্যাঙ্কিং এর মধ্যে র্যাঙ্ক করাটা একটু সহজ গ্লোবাল র্যাঙ্কিং এর তুলনায়। এই র্যাঙ্কিংটা আলাদাভাবে কিউএস প্রকাশ করে। এখন আসেন দেখি এই রিজিওনাল র্যাঙ্কিং এর মধ্যে এক্সট্রা আর কোন কোন প্যারামিটার ওরা অ্যাড করছে, যেটা আমার কাছে একটু এক্সক্লুসিভ মনে হয়েছে। এন্ড ওইখানে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর অবস্থা কিরকম, কে কিরকম স্কোর করছে। প্রথমে আমি বলবো ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক নামে একটা ভ্যারিয়েবল ওরা এখানে অ্যাড করছে। ওইটার মধ্যে ডিইউ পাইতেছে 64.6 আর বুয়েট পাইছে 13.9 মাত্র। সো এই ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কটা ঢাকা ইউনিভার্সিটির অনেক ভালো, এটা এখান থেকে বোঝাই যাইতেছে। ওরা কিন্তু এর আগে গ্লোবাল র্যাঙ্কিং একাডেমিক রেপুটেশনে অনেক এই কারণেই ভালো করছে আমার মনে হয়, ওদের নেটওয়ার্কটা অনেক স্ট্রং। দ্বিতীয় যে প্যারামিটারটা এমপ্লয়ার রেপুটেশন, এটা রিজিওনাল র্যাঙ্কিং এর মধ্যে আছে। এখানে ডিইউ পাইছে 61.4, বুয়েট পাইছে 49.3, নর্থ সাউথ পাইছে 66.9, ব্র্যাক পাইছে 47.9। এখানেও দেখেন রিজিওনাল র্যাঙ্কিং এর মধ্যে নর্থ সাউথ কিন্তু বেস্ট পারফর্ম করছে। এমপ্লয়াররা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোনো কারণে অনেক বেশি পরিমাণে পছন্দ করে, যেটা এনএসসির জন্য ভালো ওভারঅল। তৃতীয় একটা পয়েন্ট যেটা আমার অনেক ফেভারিট, সেটা হচ্ছে ফ্যাকাল্টি স্টাফ উইথ পিএইচডি, অর্থাৎ আপনার ফ্যাকাল্টি অর্থাৎ টিচারদের মধ্যে কতজন এমন আছে যাদের পিএইচডি ডিগ্রি আছে, যারা ডক্টরেট, যাদের নামের আগে ডক্টর উপাধিটা লাগানো যায়। যেমন আমার নামের আগে কিন্তু ডক্টর নেই, কারণ আমি পিএইচডি করি নাই। এইখানে ডিইউ পাইছে 1 আর বুয়েট পাইছে 5.8, অর্থাৎ এখানে বোঝা গেল যে বুয়েটের ডক্টরেট ডিগ্রিওয়ালা অর্থাৎ পিএইচডি হোল্ডার ফ্যাকাল্টি অনেক বেশি কম্পারেটিভলি। এই কারণে রিজিওনাল র্যাঙ্কিং এর মধ্যে এই প্যারামিটারটাতে ফ্যাকাল্টি স্টাফ উইথ পিএইচডি তে ওরা কিন্তু অনেক বেশি নাম্বার পাইছে। ইভেন ঢাকা ইউনিভার্সিটি 1, বুয়েট 5.8, এটা কিন্তু ডিফারেন্সটা অনেক হিউজ। আচ্ছা, এতক্ষণ ধরে আপনাদেরকে তো বাংলাদেশের ভিতরের ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেখাইছি। তাইলে চলেন দেখি ইন্ডিয়া আর পাকিস্তানের যেই দুইটা ইউনিভার্সিটি একদম হাইয়েস্ট র্যাঙ্ক করছে, ওদের সাথে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর স্কোরের একটা কম্পারিজন আমি আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমে দরকার হলো পাকিস্তানের যে ইউনিভার্সিটিটা হাইয়েস্ট র্যাঙ্ক করছে ওদের দেশের মধ্যে, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনইউএসটি, এটাকে নুস্ট বলতেছি আমরা, হোয়াট এভার। ওদের র্যাঙ্ক 358 গ্লোবাল র্যাঙ্কিং এর মধ্যে। এখন আমরা রিজিওনাল নিয়ে কথা বলবো না। আর ইন্ডিয়ার মধ্যে যে ইউনিভার্সিটিটা সবচেয়ে ভালো করছে সেটা হচ্ছে আইআইটি বম্বে। এটা ইনফ্যাক্ট আমাদের 3 দেশের মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্ক করছে, 177 এটার র্যাঙ্ক। তাহলে চলেন আবার ওই প্যারামিটার গুলোতে আসি। 6টা প্যারামিটার ছিল। প্রথমটা ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও। এখানে বাংলাদেশের গুলোর কথা তো বলছি। এনইউএসটি এখানে পাইছে 5.2 মার্কস আর আইআইটি বম্বে পাইছে 1.6। এনইউএসটি তে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশিটা বোঝাই যাইতেছে। আইআইটি বম্বেতে এত কম পাইছে, আমি এটা খুবই অবাক হয়েছি যে বম্বের আইআইটিতে খুব বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসে না, কারণ ওরা একটু পিছিয়ে আছে। ইভেন পাকিস্তানের ইউনিভার্সিটি থেকে ওরা পিছিয়ে আছে। ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও, এইটাতে এনইউএসটি পাইছে 1.3, আইআইটিবি পাইছে 1.5। এনএসইউ কিন্তু বাংলাদেশের যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওরা কিন্তু 4.9 পাইছিল। খেয়াল করে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিওতে ওরা কতটা ভালো করছে। এনইউএসটি আর আইআইটি বম্বের থেকে ওরা অনেক বেশি মার্ক পাইছে। এই দুইটা বাদ দেন, 5% গেছে বাদ। এরপর আসে ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও, এইটাতে এনইউএসটি পাইছে 78.1। ইনসেইন লেভেলের মার্ক পাইছে, এটার মধ্যে অনেক আগে গেছে, এইটা দিয়ে অনেক আগে গেছে ওরা। আইআইটি বম্বে ওইখানে পেয়েছে মাত্র 32.5। ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিওতে এনইউএসটি খুবই ভালো করছে, এটা বোঝা যাইতেছে ওদের কম স্টুডেন্ট এন্ড তার বিপরীতে বেশি সংখ্যকই ফ্যাকাল্টি আছে, অর্থাৎ একজন ফ্যাকাল্টির বিপরীতে বেশ কম সংখ্যক এবং সহনীয় পর্যায়ের স্টুডেন্টই আছে দেখে ওরা এত ভালো করতে পারছে। এবার আসি সাইটেশন পার ফ্যাকাল্টি, যেটা আমার খুবই প্রিয় একটা জায়গা কারণ রিসার্চের জায়গা। এনইউএসটি এখানে পাইছে 9.1 আর আইআইটি বম্বে এখানে পাইছে 55.5। খেয়াল করেন
আইআইটি বোম্বের রিসার্চের ক্যালিবারটা কত উপরে, ওরা 55.5 করছে, যেখানে বুয়েটের ছিল হাইয়েস্ট 7.8 মাত্র। যদিও তাও বুয়েট এনইউএসটি কে ধরতে পারে না, এনইউএসটির এখানে 9.1। তার মানে রিসার্চে আমাদের কত ভালো করা লাগবে এটা একটু চিন্তা করেন খালি। আমাদের ফ্যাকাল্টিদের সাইটেশন অনেক কম হইতেছে, এটার আরেকটা কারণ হচ্ছে আমরা খুব ভালো যে জার্নালগুলো আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক অনেক বেশি, ওইখানে বেশি মাত্রায় পেপার পাবলিশ হয়তো করতে পারতেছি না, বা আমাদের রিসার্চের মানটাকে আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারতেছি না। কোয়ালিটি এখানে বাড়াইতে হবে। একাডেমিক রেপুটেশন যেটাতে সবচেয়ে বেশি পার্সেন্টেজ, এখানে এনইউএসটি পাইছে 18.1, অনেকটা ঢাকা ভার্সিটির কাছাকাছি। ঢাকা ভার্সিটি হচ্ছে 17.9 পাইছিল। আইআইটি বোম্বে এখানে পাইছে 51.3। এখানে আইআইটি বোম্বে অনেক দূর আগায় গেছে, 51.3। ওদের এখানে ধরা ছোঁয়ার বাইরে রাখি। এনইউএসটি এখানে 18.1, ওদের আমরা ধরতে পারবো চাইলে। এমপ্লয় রেপুটেশন এখানে এনইউএসটি পাইছে 57.7, যেখানে নর্থ সাউথ ছিল হাইয়েস্ট আমাদের 32.7, আর আইআইটি বোম্বে পাইছে 79.6। অর্থাৎ আপনি যদি লাস্ট তিনটা প্যারামিটার দেখেন, সাইটেশন পার ফ্যাকাল্টি, একাডেমিক রেপুটেশন, এমপ্লয় রেপুটেশন, এই তিনটাতে আইআইটি বোম্বেকে ধরার মতন জায়গায় ওরা নাই, ওরা অনেক দূরে আগায় গেছে। পাকিস্তানের এনইউএসটি এখানে 57.7 পাইছে এমপ্লয় রেপুটেশনে। তার মানে নর্থ সাউথ ইভেন ভালো করলেও আরো আগানোর সুযোগ আছে, আর বাকি ইউনিভার্সিটি গুলো তো আগাইতেই হবে, নাইলে কোনো উপায় নেই। যদি এটার মধ্যে 10% মার্ক মাত্র, বাট তাও অনেক ইম্পর্টেন্ট। 10% কম কিসের? এতটুকু পর্যন্ত অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, শুধুমাত্র একটা জায়গায় এমফাসাইজ দেওয়ার মাধ্যমে অনেকগুলা প্যারামিটারের মধ্যে উন্নতি করা সম্ভব। এই জায়গাটা হচ্ছে রিসার্চ বা গবেষণা সেক্টর। কারণটা দেখেন, আপনার যদি পেপার বাড়ে, আপনার তো সাইটেশন বাড়তেছে, ওইখানে 20% মার্ক আছে। তারপরে আপনার যদি পেপারের কোয়ালিটি অনেক ভালো হয়, রিসার্চ কোয়ালিটি এন্ড টিচিং কোয়ালিটি যদি ভালো করতে পারেন, ওই দিক থেকে আপনার একাডেমিক রেপুটেশনও বাড়বে। সো এক ঢিলে এখানে আপনি দুই পাখি মারতে পারতেছেন। কিন্তু বাংলাদেশের সোসাইটিতে রিসার্চের থেকে একাডেমিক ফলাফলকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। এখানে কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়ে কেউ পাশ করলে সবাই শুকুর আলহামদুলিল্লাহ বলে। চাচি চাচি আমি পাস করেছি। শুকুর আলহামদুলিল্লাহ, তোর মায়ের কষ্ট সার্থক হয়েছে। মা 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 আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আমার সকল কষ্ট সার্থক বাবা। তোমার উৎসাহে আজ আমার এই পুরস্কার মা। কিন্তু একটা রিসার্চ পেপার পাবলিশ করার পরে কাউকে কিন্তু আপনি এরকম মিষ্টি খাওয়াইতে দেখবেন না। আমি বলতেছি না একাডেমিক ফলাফল বা সিজিপি এর কোনো গুরুত্ব নাই, অবশ্যই গুরুত্ব আছে, এন্ড এটার উপর আমি একটা আলাদা ভিডিওই বানাইছি। বাট তার সাথে সাথে রিসার্চ বা গবেষণা করাটাও যে সমানভাবে গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটাতে আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, অনেকদিন ধরেই আপনারা আমাকে বলতেছেন আমি কেন মাইক স্ট্যান্ড লাগাই না। সো সেই রিকোয়েস্টটা আমি আজকে রাখতেছি। আজকে আমি আমার মাইক স্ট্যান্ড লাগাবো, এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের মনোকামনা পূরণ হইতে যাইতেছে। কোথায় লাগাবো সেটা তো আপনারা বলেন নাই। যাই হোক, আমি মজা করতেছি। আমার কাছে কিন্তু এই জিনিসটাও আছে, এটা দিয়ে লাগাইতে হয়, বাট আমি লাগাবো না। আমি ঠিক করছি আমারও যে একটা মাইক স্ট্যান্ড আছে, এটা আমি এখন সবার কাছে প্রচার করে বেড়াবো ছেঁচড়ার মতন। আর যেই দিন বাংলাদেশ তাদের প্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতবে, আমি সেই দিন থেকে মাইক স্ট্যান্ডে লাগায় কথা বলা শুরু করবো আবার। জান, এটা আমি আপনাদেরকে কথা দিলাম। তুমি বড় ভালো লোক, বড় দয়ালু। এখন আমি আপনাদেরকে আরো দুইটা র্যাঙ্কিং সিস্টেম আছে, ওইটার ব্যাপারে খুব একটা বেশি কথা হয় না সোশ্যাল মিডিয়ায়, ওইগুলোর ব্যাপারে একটু পরিচিত করাবো। এগুলো মজা আছে, একটু শোনেন। একটার নাম হইতেছে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। ওরা আগে কিউএস এর সাথে একসাথে কাজ করতো, পরে ওরা আলাদা হয়ে গেছে। 2010 সাল থেকে ওরা আলাদাভাবে ওদের র্যাঙ্কিং প্রকাশ করতেছে। এইখানের ক্যালকুলেশন অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি যে রেঞ্জে আছে এটা হচ্ছে 351 থেকে 400, আর বুয়েট 401 প্লাস রেঞ্জে আছে। বাংলাদেশের আর কোনো ইউনিভার্সিটি এখানে র্যাঙ্ক করে না, এটা বোঝা যাইতেছে। এইখানের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা একটু বোঝা দরকার। এক নম্বরে হচ্ছে এখানে টিচিং এ 30% মার্ক দেওয়া হয়। এর ভিতরে কি কি জিনিস আছে দেখেন। রেপুটেশন সার্ভে, যেটা ওই একাডেমিক রেপুটেশনের মতনই, 15% মার্ক থাকে। স্টাফ টু স্টুডেন্ট রেশিও, এটা হচ্ছে ওই ফ্যাকাল্টি টু স্টুডেন্ট রেশিওর মতন। স্টাফ বলতে এখানে মূলত ফ্যাকাল্টি বোঝানো হয়েছে। ডক্টরেট টু ব্যাচেলর্স রেশিও 2.25%। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার এখানে যে ব্যাচেলর ডিগ্রি আছে তার তুলনায় ডক্টরেট ডিগ্রি আপনি কত বেশি দিতেছেন, এটা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে আপনি ডক্টরেট ডিগ্রি নিয়ে বের হয়েছে এই কথা শুনলেই আপনার মাথার মধ্যে কিলবিল করা শুরু করবে, যে এটা আপনি কল্পনাই করতে পারেন না। কারণ আপনি জানেন ডক্টরেট ডিগ্রি নিতে হইলে নর্থ আমেরিকায় যাইতে হয় কিংবা ইউরোপে যাইতে হয়। ডক্টরেট অ্যাওয়ার্ডেড টু একাডেমিক স্টাফস রেশিও 6%। অর্থাৎ আপনার যে ফ্যাকাল্টিরা আছে ওরা পিএইচডি ডিগ্রি কয়জনকে দিছে, এইটাও একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। সোজা কথা, আমি যদি ফ্যাকাল্টি হই, আমার আন্ডারে কয়জন ডক্টরেট ডিগ্রি নিয়ে বের হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইনস্টিটিউশনাল ইনকাম, আপনি কত টাকা আয় করেন, 2.25%। রিসার্চের মধ্যে আসি, রিসার্চের মধ্যে 30% মার্ক। রেপুটেশন সার্ভে, এটা 18%। রিসার্চ ইনকাম
রিসার্চ প্রজেক্ট থেকে যে টাকাটা আসে 6%, এন্ড রিসার্চ প্রোডাক্টিভিটি এখানে 6%, বলতে গেলে এখানে কতটা পেপার আপনি পাবলিশ করতেছেন এন্ড সাইটেশনের জন্য আলাদা একটা প্যারামিটার ওরা রাখছে, সেই সাইটেশনের মধ্যে আছে হচ্ছে 30%, একই যেটা আগে ছিল সাইটেশন পার ফ্যাকাল্টির মতন। বাকি দুইটা ভুগিচুগি, ওটা দেখা দরকার নেই, আগের মতনই আছে। এরপরে যে র্যাঙ্কিংটা, এটার নাম হচ্ছে একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস। এটা সবচেয়ে মজার, কারণ এখানে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নেই। কেননা এটা আমি আপনাদেরকে এখনই বুঝাই দিতেছি, দুইটা পয়েন্ট দিব খালি। এইখানের 20% স্কোর এটা আসে আপনার ইনস্টিটিউশন থেকে কয়জন নোবেল প্রাইজ পাইছে আর কয়জন ফিল্ডস মেডেল পাইছে এইটা থেকে। ফিল্ডস মেডেল বলা হয়, এটা হচ্ছে গণিতের নোবেল প্রাইজ। আপনারা জানেন নোবেল প্রাইজ গণিতে এক্স্যাক্টলি দেওয়া হয় না, এই জন্য ফিল্ডস মেডেলকেই আমরা গণিতের নোবেল প্রাইজ হিসেবে ধরে নিতে পারি। আর নর্মাল যে নোবেল প্রাইজ এটা তো আছেই। বাংলাদেশ থেকে সায়েন্সে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেউ নোবেল প্রাইজ পায় নাই। তার মধ্যে এবার ইউনিভার্সিটি ওয়াইজ আপনি আলাদা কেমনে করবেন? সো ওইখান থেকে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি আসলে এই র্যাঙ্কের ভিতরে ঢুকে নাই। এই একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যেটা বলতেছি, আমাদের একটা নোবেল আছে, বাট ওটা কোনো কাজের না। তবে আমরা যতদূর মনে করি যে কন্ট্রোভার্সি তৈরি করা, এটার উপরে যদি কোনো নোবেল প্রাইজ থাকতো তাইলে ও পাওয়া যেত। আচ্ছা, আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলছি আর কি। বাট আফসোস এরকমটা হয় নাই। আরো 20% স্কোর আসতেছে আপনার ফ্যাকাল্টিরা দুইটা স্পেসিফিক জার্নাল, নেচার এবং সায়েন্স, এইখানে ওদের পেপার পাবলিশ করতে পারছে কিনা। এখন এই দুইটা জার্নাল মানে ওরা কি জানেন, আপনি যদি ক্রিঞ্জের বেসিসে চিন্তা করেন না, সায়েন্স অ্যান্ড নেচার এই দুইটা জার্নাল হচ্ছে দ্য হিরো আলম অফ ইন্টারন্যাশনাল জার্নালস। মানে ওদের হাইটটা এই জায়গাতে, এইখানে পাবলিশ করা খুবই কঠিন, ওদের এখানে অ্যাকসেপ্টেন্স রেট খুবই কম, অ্যান্ড এখানে যে পেপারগুলো পাবলিশ হয় খুবই বিখ্যাত না হইলে অ্যান্ড খুবই গ্রাউন্ড ব্রেকিং, আপনি দিন দুনিয়া পাল্টাই ফেলতেছেন এরকম কোনো কাজ না হইলে ওরা পাবলিশই করে না। এখানে যদি আপনার পেপার না থাকে আপনি এখানে র্যাঙ্ক করতে পারবেন না। 20% স্কোর এখান থেকে আসে। এই দুইটা পয়েন্টই আশা করি আপনাদেরকে বুঝাই দিতে পারছি যে কেন একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নাই। এখন আমার মতে এই র্যাঙ্কিং এর মধ্যে উপরে ওঠার জন্য যে 4টা জিনিসের উপরে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে সেগুলো ব্যাখ্যা করতেছি। নাম্বার 1, পিএইচডি যারা করতে বাইরে যাইতেছে তাদেরকে ইউনিভার্সিটিগুলো দেশে ফেরত আনতে পারতেছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন, আমি মনে করেন বুয়েট থেকে এখন বের হয়ে পিএইচডি করতে গেলাম, সাপোজ আমি আর দেশে ফিরলাম না, দেন কি হইলো? যদি আমি দেশে ফিরি তাইলে কিন্তু বুয়েটের একজন পিএইচডি হোল্ডার বাড়তেছে, একজন ডক্টরেট ডিগ্রিওয়ালা মানুষ বাড়তেছে। এখানে কিন্তু ফ্যাকাল্টি স্টাফ উইথ পিএইচডি এই প্যারামিটারটাতে একটা উন্নতি ঘটবে। দেন এই পিএইচডি হোল্ডার যারা নতুন আসে ওদের কিন্তু রক্ত একদম টকবক করে, ওদের রিসার্চের প্রতি অনেক আগ্রহ থাকে, নতুন নতুন অনেক আইডিয়া থাকে, বাংলাদেশের মধ্যে নতুন কি করা যায় এই ব্যাপারগুলো নিয়ে ওরা অনেক চিন্তা করতে থাকে। সো ওদেরকে আপনার ভালো ফান্ড দিতে হবে রিসার্চের জন্য, ভালো ল্যাবরেটরি বানাই দিতে হবে ওরা যাতে কাজ করতে পারে। এটার মাধ্যমে কি হবে? ওরা আরো বেশি বেশি পেপার পাবলিশ করবে, দেন আপনার সাইটেশনও কিন্তু ওই দিক থেকে বাড়বে, পেপারের সংখ্যা ওই দিক থেকে বাড়বে, কোয়ালিটি পেপার যেটা বলতেছি আমরা। আপনি যদি নতুন পিএইচডি করা আপনার যে ফ্যাকাল্টি আছে ওদেরকে ভালো সুযোগ সুবিধা দিয়ে দেশে ফেরত আনতে পারেন, এটা অনেক বড় একটা বুস্ট করবে ওভারঅল ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর মধ্যে। তাছাড়া আপনার তাদেরকে ভালো বেতন দিয়ে রাখতে হবে, যদিও আমরা বেতনের ক্ষেত্রে অনেকবার অনেক কিছু শুনতেছি। কদমফুল কেসের মধ্যে ক্লাস না হইলেও কেন তাদেরকে বেতন দেওয়া হইতেছে, এটা নিয়ে প্রচুর চিল্লাফাল্লা করতে শোনা গেছে। যাই হোক, আপনি যদি তাদেরকে ভালো সুযোগ সুবিধা না দেন তারা কিন্তু সেই বাইরের দেশের মধ্যেই থাকবে, তাদেরকে আপনি দেশে ফেরত আনতে পারবেন না। তো ভালো বেতন, ভালো ল্যাবরেটরি ফ্যাসিলিটি, ভালো ফান্ড, এইগুলোর মাধ্যমে নব্য পিএইচডি হোল্ডার যারা আছে ওদেরকে দেশে আপনার অবশ্যই ফেরত আনতে হবে। 2 নাম্বার জিনিস, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো অনেক বেশি পরিমাণে আন্ডারগ্র্যাড সেন্ট্রিক। আপনি জানেন বুয়েটের মধ্যে আপনি আন্ডারগ্র্যাডের 4 বছর পর্যন্ত পড়বেন, বাট এর পরেও যে বুয়েটে মাস্টার্স করা যায়, বুয়েটে যে পিএইচডি করা যায়, কিংবা অন্যান্য ভার্সিটিগুলোতেও আমি বলবো এই ডিগ্রিগুলো যে নেওয়া হয় এইগুলো কিন্তু অনেকে জানেই না। ইভেন সবাই মনে করে আন্ডারগ্র্যাডের এই 4 বছরের পরে মানুষ ডিরেক্টলি চাকরিতে ঢুকে যাবে, মাস্টার্স পিএইচডি কে এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেওয়ার জীবনে কোনোদিন দরকার নেই। কিন্তু আন্ডারগ্র্যাডের মধ্যে কিন্তু রিসার্চ খুব একটা বেশি হয় না, যেটা মাস্টার্সের মধ্যে হয়। মাস্টার্সে কিন্তু প্রায় 50%-এর বেশি আপনার থিসিসের মধ্যে মার্ক থাকে, যেখানে আপনাকে রিসার্চ করতে হবে। অ্যান্ড পিএইচডি এটা তো একদম রিসার্চের কারখানা। আপনি পুরা কোর্সটা 4-5 বছরের পিএইচডি যখন আপনি করতেছেন, পুরাটার মধ্যে আপনি নতুন একটা ইনসাইট জেনারেট করার চেষ্টা করেন, আপনার নিজের নতুন কোনো কিছু একটা বের করার চেষ্টা করেন, এন্ড ওইটা থেকে আপনার পেপার বের হয়, সাইটেশন বের হয়। সো আপনার নিজের ইউনিভার্সিটি যদি পিএইচডি ডিগ্রি না দেয়, আপনার নিজের ইউনিভার্সিটি যদি মাস্টার্স ডিগ্রি না দেয়, তাহলে আপনার পেপার কোত্থেকে পাবলিশ হবে? আপনি পুরোপুরি আন্ডারগ্র্যাড সেন্ট্রিক একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছেন, যেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ার পর্যন্ত সবাই পড়াশোনা করে এন্ড দেন বের হয়ে তাদের যার যার মতন কাজ করে। ইউনিভার্সিটিগুলোকে আন্ডারগ্র্যাড সেন্ট্রিক এই মানসিকতা থেকে অবশ্যই বের হইতে হবে। এইটা যতদিন পর্যন্ত না হবে, যতদিন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিগুলা ডক্টরেট ডিগ্রি অফার না করবে, অনেক বেশি পরিমাণে পিএইচডি হোল্ডার বের না করবে, ততদিন পর্যন্ত র্যাঙ্কিং এ জীবনে উন্নতি হবে না। 3 নাম্বার পয়েন্ট, এট দ্য কারেন্ট সিচুয়েশন আমি বলবো আন্ডারগ্রেড রিসার্চে অনেক বেশি উৎসাহ প্রদান করতে হবে। এটা আমি বলতাম না যদি আমার মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রাম অনেক বেশি স্ট্রং হইতো, বাট এখন এটা বলতেছি
তার কারণ আমাদের দেশে আন্ডারগ্র্যাডের মানুষটাই কিন্তু অনেক বেশি, সো ওদেরকে দিয়েই আপনার রিসার্চ পেপার যদি বের করাইতে চান, যদি করতে পারেন, অনেক বড় একটা সাফল্য আনা সম্ভব। যদিও আন্ডারগ্র্যাডের মধ্যে রিসার্চ করা অনেক কঠিন, তার কারণ এখানে কিন্তু পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। আপনারা সবাই জানেন যে আন্ডারগ্র্যাডের সিলেবাসটাই এমন ভাবে সাজানো হয় যে এখানে প্রচন্ড প্রেশার থাকে পড়াশোনার উপরে। আপনি যে রিসার্চের জন্য আলাদা একটা টাইম বের করবেন, ওই টাইমটা কিন্তু অনেক সময় থাকে না। বাট যারা আসলে ওই এক্সট্রা টাইমটা দিয়ে রিসার্চ করতে চায়, আপনার তাকে ওই রিসার্চ করার ফ্যাসিলিটিটুকু অন্তত দিতে হবে। এন্ড আমি একটা অনেক বড় ধরনের অনুরোধ করব যে যারা 4th ইয়ারে আছেন, যারা থিসিসটা করতেছেন, 1 বছর আগে থেকে এমন ভাবেই থিসিসটা করা শুরু করেন যাতে করে আপনার 1 বছর বা 1.5 বছর 2-3 বছর পরে ওই থিসিসের কাজটা দিয়ে আপনি একটা জার্নাল পেপার পাবলিশ করতে পারেন। এরকম একটা টার্গেট রাখেন। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশে যতগুলো আন্ডারগ্র্যাড রিসার্চ হয় সবগুলা থেকে যদি একটা করে জার্নাল পেপারও পাবলিশ করা যায়, তাইলেও কিন্তু ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং আমরা অনেক বেশি দূর আগায় নিতে পারবো। তবে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে আন্ডারগ্র্যাডের ক্ষেত্রে আমি অনেক সময় দেখি যে কিছু কিছু জায়গায় এমন রিসার্চ করা হয় যেগুলো অলরেডি 100 কোটি বছর আগে হয়ে গেছে, কিংবা অনেকে চৌথা দেখা নিজের রিসার্চ থিসিস পাবলিশ করতেছে। এটা কেমন হয় ভাই আমি জানি না, আমি শুনছি। বাট তার উল্টা দিকে 1st 2nd ইয়ারে জার্নাল পেপার পাবলিশ করতেছে এমন পাবলিকও আমি দেখছি, আন্ডারগ্র্যাডে থাকার পরেও যে এত পরিশ্রমের মাধ্যমে রিসার্চ পেপার পাবলিশ করতে পারে কোয়ালিটি জার্নালের মধ্যে, এইসব মানুষগুলোকে হ্যাটস অফ ভাই, আমার পক্ষ থেকেও, আমার মাইক স্ট্যান্ডের পক্ষ থেকেও। 4 নাম্বার পয়েন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আকৃষ্ট করা। যেমন এনএসসি এত বেশি নাম্বার পাইছে কারণ ওদের এখানে কোরিয়ান ভাই আছে। আমরাও চাই বাংলাদেশের সবগুলো ভার্সিটিতে কোরিয়ান, চাইনিজ, জাপানিজ, আমেরিকান ভাইরা আসুক, কোনো সমস্যা নাই। সবার একটা করে ইউটিউব চ্যানেল থাকুক। বাংলাদেশে এসে ইউটিউব চ্যানেল খোলার জন্য তোরা আয় ভাই, কোনো সমস্যা নাই, আমরা তোদেরকে অনেক বেশি পছন্দ করি। আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিওটা বাড়া ভাই, বাড়া। আমি এটাকে নেপাল থেকে আসতে দেখছি, আমার নিজের ব্যাচমেটই আছে নেপালের, খুবই ভালো ফ্রেন্ড আমার, খুব ভালো বাংলা পারে। বাঙালি পাবলিক যেটা করে, ওদের আসার পরে শুরুতে বাংলা গালিগুলা শিখায় এন্ড ওইটা দিয়ে মজা নেয়, বাট এরপরে খুব ভালো বাংলা শিখছে সে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। মিম রিভিউটা আমি উইকের আরেকটা ভিডিওর জন্য রাখা দিতেছি, ওটা করবো আমি ইনশাল্লাহ, সমস্যা নাই। আশা করি ইউনিভার্সিটি র্যাঙ্কিং ব্যাপারটা নিয়ে আপনাদের কিছু ধারণা ক্লিয়ার হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে কম্পারিজন পার্টটা। অনেক নতুন নতুন জিনিস আসলে জানতে পারছি কম্পারিজন করার কারণে, ইউনিভার্সিটিগুলোর স্কোরের মধ্যে কে আসলে কোন জায়গায় আগে আছে। আমার মতে রিসার্চে যদি জোর দেওয়া না হয়, ইউনিভার্সিটি র্যাঙ্কিং কোনোদিন আগাবে না বাংলাদেশের মধ্যে। আমি গবেষণা নিয়ে আরেকটা ভিডিও বানাইছি, এইখানে আপনারা হয়তো দেখে আসতে পারেন। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করি। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।